ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি কি পড়বো। ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট কি, ইন্টারভাল, কনস্ট্যান্ট ফাংশন পড়বো, আইডেন্টিটি ফাংশন পড়বো, পলিনোমিয়াল ফাংশন, ইভেন ফাংশন, অড ফাংশন, ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন, আর পিরিয়ডিক ফাংশন আর বাউন্ডেড ফাংশন পড়বো। তারপর কিছু অঙ্ক করে নেব। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে দেখি ভেরিয়েবল আর কনস্ট্যান্ট কি। ভেরিয়েবলের বাংলা হচ্ছে চল, আর কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, যেসব রাশির বিভিন্ন সাংখ্যমান হতে পারে, মানে যাদের বিভিন্ন ভ্যালু হতে পারে, তাদেরকে বলা হয় ভেরিয়েবল বা চলরাশি। ডেফিনেশনটা লিখে নিই। যে রাশির বিভিন্ন ভ্যালু থাকে তাকে বলে ভেরিয়েবল বা চলরাশি। এখন তাহলে কনস্ট্যান্ট কাকে বলা হবে? যে রাশির একটা নির্দিষ্ট সাংখ্যমান থাকবে, মানে একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, তাকে বলা হবে কনস্ট্যান্ট। ঠিক আছে, বা ধ্রুবক। এখন রিয়েল নাম্বারের সেটটা আমরা ধরি আর রয়েছে, এর একটা সাবসেট ধরো এস আছে। ঠিক আছে, এবার এস এর প্রতিটা ভ্যালু একটা রিয়েল নাম্বার, যেহেতু রিয়েল নাম্বারের সাবসেট, তার মানে তার একটা নির্দিষ্ট মান আছে, মানে ভ্যালু আছে। তখন বলতে পারবো যে এস এর প্রতিটা মান একটা কনস্ট্যান্ট, মানে ধ্রুবক। এরপর ধরো একটা আননোন ভেরিয়েবল আছে এক্স বিলংস টু এস, যেটা এস এর প্রতিটা পদকে আলাদা আলাদা করে রিপ্রেজেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে এক্স কে বলা হয় রিয়েল ভেরিয়েবল, মানে বাস্তব চলরাশি। এরপর আমরা দেখে নেব ইন্টারভ্যাল। ধরো দুটো রিয়েল নাম্বার আছে এ বি বিলংস টু আর সাচ দ্যাট এ বি এর থেকে ছোট। এইবার এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একে বলা হয় ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যাল কেন হচ্ছে? কারণ এক্স এর ভ্যালু এর থেকে বড় বা সমান, যখন এই সমান ইকুয়াল ব্যাপারটা থাকবে তখন তাকে ক্লোজ বলা হবে। আর যদি ইকুয়াল ব্যাপারটা না থাকে, যদি থাকে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, তখন এটাকে রিপ্রেজেন্ট করা হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বি। একে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে, আবার যদি ধরো এক্স এর দিকে ইকুয়াল টু আছে, বি এর দিকে ইকুয়াল টু নেই, তখন তাহলে কি হবে? এর দিকে ক্লোজ হবে, বি এর দিকে ওপেন হবে। তখন এটাকে বলা হয় হাফ ওপেন বা হাফ ক্লোজড ইন্টারভ্যাল। ঠিক এরকম ভাবে এর দিকে ধরো ওপেন রয়েছে, বি এর দিকে ক্লোজ, সেটাকেও হাফ ওপেন বা হাফ ক্লোজ ইন্টারভ্যাল বলা হবে। বাউন্ডেড ইন্টারভ্যাল মানে যখন কোনো ইন্টারভ্যালের একটা নির্দিষ্ট সীমা থাকবে, তখন সেটাকে বাউন্ডেড ইন্টারভ্যাল বলা হবে। মানে আগে যে ইন্টারভ্যালগুলো দেখলাম সেগুলো সবকটাই বাউন্ডেড ইন্টারভ্যাল, কারণ সব ক্ষেত্রেই এক্স এর থেকে বড় হচ্ছে, মানে এ হচ্ছে নিচের একটা সীমা, আর বি এর থেকে ছোট হচ্ছে, মানে বি হচ্ছে উপরের সীমা। এবার কোনো একটা বাউন্ডেড ইন্টারভ্যালের লেন্থ কত হতে পারে? ধরো ইন্টারভ্যালটা দিয়েছে এ বি ক্লোজড, তাহলে আমরা লেন্থ অফ দ্য ইন্টারভ্যাল বলবো, মানে ইন্টারভ্যালের বিস্তৃতি, কতদূর অবধি ইন্টারভ্যালটা বিস্তৃত, বি মাইনাস এ। ঠিক আছে, এবার যদি আমার কোনো ইন্টারভ্যাল দেয় যে এর দিকে ওপেন থেকে ইনফিনিটি, অর্থাৎ কিরকম সেটটা হচ্ছে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স
গ্রেটার দেন এ, একে আমরা বলবো ইনফাইনাইট ইন্টারভ্যাল, কারণ এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, এর লেন্থও ইনফাইনাইট। আবার দেখো, এটাকে কি আমরা বাউন্ডারি ইন্টারভ্যাল বলতে পারবো? এর নিচের দিকের বাউন্ডারি এ রয়েছে, কিন্তু উপরের দিকে তো কোনো বাউন্ডারি নেই, ইনফিনিটি অব্দি বিস্তৃত, তাহলে একে আবার আনবাউন্ডেড ইন্টারভ্যালও বলা হবে। ঠিক সেরকম ভাবে এই মাইনাস ইনফিনিটি বি, এই সেটটা রিপ্রেজেন্ট করছে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স লেস দেন বি, এটাকেও সেম ইনফাইনাইট ইন্টারভ্যাল বলা হবে এবং আনবাউন্ডেড ইন্টারভ্যালও বলা হবে। এবার আমরা দেখব ফাংশনস অফ রিয়েল ভেরিয়েবল। এটা আর কিছুই না, যখন ফাংশনটা রিয়েল নাম্বারের একটা সাবসেট থেকে রিয়েল নাম্বার একটা সাবসেটে যাবে, ধরো এক্স আর ওয়াই হচ্ছে সাবসেট অফ আর, এবার এফ ফাংশনটা ডিফাইন হচ্ছে এক্স থেকে ওয়াই সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু ওয়াই, যেখানে এক্স বিলংস টু এক্স আর ওয়াই বিলংস টু ওয়াই। তাহলে কি এফ এর ভ্যালু মানে ফাংশন ভ্যালুটা আমরা সবসময় একটা রিয়েল নাম্বার পাবো, সেই ক্ষেত্রে এই ফাংশনটাকে বলা হবে ফাংশনস অফ রিয়েল ভেরিয়েবল। এবার আমরা কিছু টাইপস অফ ফাংশন দেখে নেব, যেগুলো তোমাদের লাইফ টাইম কাজে লাগবে, মানে পরে হায়ার স্টাডিজ কিংবা 12 যখন পড়বে সব ক্ষেত্রে এইসব ফাংশনস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমে হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, মানে ধ্রুবক ফাংশন, ধ্রুবক অপেক্ষক। ধরে নাও সি একটা ভ্যালু আছে আর এর মধ্যে একটা রিয়েল নাম্বার যেটা কনস্ট্যান্ট, মানে 1 2 5 এরকম কিছু ভ্যালু। তো যদি ফাংশনটা এরকম ভাবে ডিফাইন থাকে যে এফ এক্স ইকুয়াল টু সি ফর এক্স অল এক্স বিলংস টু আর, তাহলে এফটাকে বলা হবে কনস্ট্যান্ট ফাংশন, মানে ফাংশনটা সব এক্স কেই সিতে নিয়ে গিয়ে ম্যাপ করছে। এক্ষেত্রে বলো তোমরা ডোমেন অফ এফ কত হবে? ডোমেন অফ এফ যেহেতু এক্স আর এর মধ্যে রয়েছে তাহলে ডোমেন অফ এফ আর হবে। আর রেঞ্জ অফ এফ কত? যেহেতু ফাংশন ভ্যালু সেটটা অনলি সি হবে তাহলে সিঙ্গেলটন সি। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। একটা এক্সাম্পল দেখো কিরকম হতে পারে, এফ এক্স ইকুয়াল টু ধরো 5, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালুতে নিয়ে যাচ্ছে সব এক্স কে, তাহলে এফ একটা কনস্ট্যান্ট ফাংশন। পরের ফাংশনটা দেখো আইডেন্টিটি ফাংশন, একে বাংলায় বলা হয় উপাদান স্থির অপেক্ষক। এটা এমন একটা ফাংশন যে ডোমেনের প্রতিটা এলিমেন্টকে সেই এলিমেন্টেই নিয়ে যায়, মানে যদি 1 থাকে একই নিয়ে যাবে, যদি 5 থাকে 5এই নিয়ে যাবে, যদি 100 থাকে 100তেই নিয়ে যাবে। অর্থাৎ এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো, এফ এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু আর, মানে এক্স কে এক্স এতেই নিয়ে যাচ্ছে। এই ফাংশনটার ডোমেন কি হতে পারে তোমরা বলো? এক্স যেহেতু আর এর মধ্যে আছে তাহলে ডোমেনও আর হবে, আবার রেঞ্জও আর সেটটাই হবে। এবার হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, একে বলা হয় বহুপদ অপেক্ষক। ধরো একটা নন নেগেটিভ ইন্টিজার আছে n, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর কনস্ট্যান্টস আছে a0 a1 a2 an, মানে n+1 খানা কনস্ট্যান্ট আছে। এখন একটা যদি পলিনোমিয়াল ফাংশন লিখি সেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারবো, n-1 x প্লাস an। এইটা হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন n ঘাতের, যেহেতু x টু দি পাওয়ার n আছে। এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, p দিয়ে, px দিয়ে রিপ্রেজেন্ট করি পলিনোমিয়াল ফাংশন। একটা এক্সাম্পল নিয়ে দেখি। দিয়েছে ধরো 3x² প্লাস 5x প্লাস 7,
এটা একটা পলিনোমিয়াল ফাংশন, 2 ঘাতের, মানে 2 অর্ডারের, যেহেতু এক্স এর পাওয়ার 2 আছে। এবার দেখবো আমরা ইভেন ফাংশন, যুগ্ম অপেক্ষক। ধরো এফ একটা ফাংশন, যেটা তার ডোমেনে ডিফাইন আছে, ওয়েল ডিফাইন্ড ফাংশন। এখন যদি ফর অল এক্স বিলংস টু ডোমেন এফ, মানে ডোমেন এফ এর সব এলিমেন্টের জন্য যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স এই প্রপার্টিটা স্যাটিসফাই করে, দেন এফ কে একটা ইভেন ফাংশন বলা হবে। মানে আর কিছুই না, এফ এক্স এর ধরো একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, সেখানে যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই তাহলেও এফ এক্সটাই পাবো। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো এফ এক্স ইকুয়াল টু কস এক্স। এবার আমরা চেক করবো এটা ইভেন ফাংশন হবে কি হবে না। তাহলে ফার্স্টে এফ অফ মাইনাস এক্স নিই। মাইনাস এক্স মানে কি, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো, তাহলে কস অফ মাইনাস এক্স। আবার আমরা শিখেছি কস অফ মাইনাস এক্স মানে কস এক্স, তাহলে এটাই এফ এক্স, অর্থাৎ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হলো। তাহলে কি বলতে পারলাম, cos x is an even function। ঠিক আছে, আর ইভেন এলে তারপর আসে অড। তাহলে অড ফাংশন কি, অড ফাংশন কিছুই না, যদি ফর অল এক্স বিলংস টু ডোমেন এফ এর জন্য এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়, মানে এফ এক্স এ যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে সেটা সলভ করলে আমরা মাইনাস অফ এফ এক্স পাবো। এটা এক্সাম্পল নিয়ে দেখে নিই। ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এফ অফ মাইনাস এক্স কি হবে, মাইনাস এক্স কিউব, এটা মানে আমরা কি লিখতে পারি, মাইনাস অফ এক্স কিউব, অর্থাৎ দেখো মাইনাস অফ এফ এক্স, অর্থাৎ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। এর থেকে কি বলতে পারবো, এক্স কিউব ইজ অ্যান অড ফাংশন। এরপর আসবে ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন মানে হচ্ছে আরোহী অপেক্ষক। ধরো একটা ইন্টারভাল নিয়ে নিয়েছি আই, ঠিক আছে, এর মধ্যে দুটো এলিমেন্ট আছে এক্স ওয়ান এক্স টু বিলংস টু আই। এখন যদি এক্স ওয়ান লেস দ্যান ইকুয়াল এক্স টু হয়, সেটা ইমপ্লাই করে এফ এক্স ওয়ান লেস দ্যান ইকুয়াল এফ এক্স টু, তাহলে এফ ইজ কল্ড ইনক্রিজিং অর মোনোটোনিক্যালি ইনক্রিজিং। এই টার্মটা তোমরা মনে রাখবে, মোনোটোনিক্যালি ইনক্রিজিং অন আই, আই ইন্টারভ্যালে এফ তখন ইনক্রিজিং বা মোনোটোনিক্যালি ইনক্রিজিং হবে। কখন, যখন দুটো পয়েন্ট এক্স ওয়ান আর এক্স টু, এক্স ওয়ান যদি এক্স টু থেকে ছোট হয় তাহলে এফ এক্স ওয়ান এফ এক্স টু থেকে ছোট বা সমান হবে। এটা দেখলে তোমরা মোনোটোনিক্যালি ইনক্রিজিং এর ডেফিনেশন। এবার হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং এর ডেফিনেশন আমরা দেখব। দুটোর মধ্যে পার্থক্য কি আছে, মনোটোনিক্যালি ইনক্রিজিং এ ইকুয়াল টু এই কেসটা থাকবে, আর স্ট্রিক্টলি ইনক্রিজিং এ কোনো ইকুয়াল টু কেস থাকবে না। অর্থাৎ x1 less than x2 implies fx1 less than fx2। একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি। fx ধরো ax প্লাস b, যেখানে ab বিলংস টু রিয়েল নাম্বার আর a গ্রেটার দেন 0। এখন ধরো ধরে নিচ্ছি x1 x2 বিলংস টু r such that x1 x2 থেকে ছোট। দুদিকে আমরা a এর মাল্টিপ্লাই করি, যেহেতু a গ্রেটার দেন 0, তাহলে ax1 লেস দেন ax2 হবে, কোনো এফেক্ট পড়বে না। দুদিকে b দিয়ে যোগ করে দিই, রইলো। তো এটা মানে দেখো fx1, আর এটা মানে হচ্ছে fx2, অর্থাৎ কি হলো, x1 লেস দেন x2 থেকে আমরা বলতে পারলাম fx1 লেস দেন fx2, অর্থাৎ fx
ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, এরপর হচ্ছে ডিক্রিজিং ফাংশন, মানে অবরোহী অপেক্ষক। অবরোহী অপেক্ষক এটা হচ্ছে জাস্ট ইনক্রিজিং এর উল্টোটা। তাহলে আমরা মনোটোনিক্যালি ডিক্রিজিংটা কি লিখতে পারবো? যে x1 x2 আইতে রয়েছে x1 লেস দ্যান x2 implies fx1 গ্রেটার দ্যান ইকুয়াল টু fx2, মানে x1 x2 থেকে ছোট কিন্তু fx1 fx2 থেকে বড় বা সমান। তাহলে সিমিলারলি স্ট্রিক্টলি ডিক্রিজিংটা কি হবে? যে x1 লেস দ্যান x2 implies fx1 মানে ইকুয়াল টু কেসটা বাদ যাবে, গ্রেটার দ্যান fx2। এরপর আমরা শিখব পিরিয়ডিক ফাংশন, মানে পর্যাবৃত্ত অপেক্ষক। ধরো একটা পজিটিভ রিয়েল নাম্বার আছে, দেয়ার এক্সিস্ট আ পজিটিভ রিয়েল নাম্বার p such that for all n belongs to integer and for all x belongs to domain f বা রিয়েল নাম্বার যদি বলি, f of x plus np equal to fx, মানে fx এর ভ্যালুটা একটা নির্দিষ্ট টাইমের পর রিপিট করবে। সেই নির্দিষ্ট টাইমটা কি? p এর ইন্টিজার মাল্টিপল। p কে কি বলা হবে? পিরিয়ড অফ দ্য ফাংশন। এটা একটা এক্সাম্পল নিয়ে দেখলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ধরে নাও fx হচ্ছে sin x, ঠিক আছে। এখন তোমরা জানো sin of x plus 2 pi n equal to sin x, মানে 2 pi পর পর sin x এর ভ্যালু রিপিট করে। সেক্ষেত্রে তাহলে পিরিয়ড অফ sin x কত হবে? 2 pi। আর এনটা কি? এনটা একটা ইন্টিজার, মানে 2 pi, তারপর n যখন 1 হলো 2 pi হলো, n যখন 2 হবে 4 pi, n যখন 3 হবে 6 pi, এরকম ভাবে আবার সেম ভ্যালু পাবো। সিমিলারলি আমরা বলতে পারবো cos x এর ক্ষেত্রেও সেম বলতে পারবো, cos x is a periodic function with period 2 pi, কারণ cos 0 1 হয়, আবার cos 2 pi 1 হয়, cos 4 pi 1 হয়, এরকম ভাবে তো রিপিট করে, সেই জন্য cos আর sin কে পিরিয়ডিক ফাংশন বলা হয়। এবার হচ্ছে বাউন্ডেড ফাংশন, মানে সীমাবদ্ধ অপেক্ষক। বাউন্ডেড ফাংশন যাওয়ার আগে আমরা আরো দুটো ফাংশন দেখে নেব, আপার বাউন্ড ফাংশন আর লোয়ার বাউন্ড বা বাউন্ডেড অ্যাবাভ ফাংশন, বাউন্ডেড বিলো ফাংশন। ধরো একটা ফাংশন আছে d থেকে r, যেখানে d একটা সাবসেট অফ রিয়েল নাম্বারের সেটটা। এবার fx ফাংশনটাকে fx ইজ কল্ড বাউন্ডেড অ্যাবাভ if there exist m belongs to r such that, মানে m একটা রিয়েল ভ্যালু থাকবে যাতে for all x belongs to d fx less than equal m, মানে fx এর ভ্যালু সর্বদা m এর সমান বা ছোট হবে, তখন f টাকে বলা হয় বাউন্ডেড অ্যাবাভ, মানে একটা আপার বাউন্ডারি f এ রয়েছে। m is called upper bound of f on d, মানে d ইন্টারভ্যালে বা d সেটের উপর f এর আপার বাউন্ড হচ্ছে m। আবার যদি there exist m belongs to r such that for all x belongs to d fx greater than equal m হয়,
অর্থাৎ এফ এক্স এর ভ্যালুগুলো সব এম এর থেকে সমান বা বড় হবে, দেন এফ ইজ কল্ড বাউন্ডেড বিলো, অর্থাৎ একটা নিম্ন সীমা রয়েছে। আর এক্ষেত্রে এই স্মল এমটাকে বলা হবে লোয়ার বাউন্ড অফ এফ অন ডি। এখন যদি এফ এর দুটোই বাউন্ড থাকে, মানে বাউন্ডেড অ্যাবাবও হয় আবার বাউন্ডেড বিলো হয়, তখন সেটাকে বলা হবে এফ ইজ বাউন্ডেড। অর্থাৎ ফর অল এক্স বিলংস টু ডি there exists small n capital M belongs to R such that M আর ক্যাপিটাল M এর মাঝে fx থাকবে, তখন f is called a bounded function। এখন যদি f ধরো আইদার বাউন্ডেড অ্যাবাভ হলো না অর বাউন্ডেড বিলো হলো না, মানে এরকম কোনো ক্যাপিটাল এম পাওয়া গেল না কিংবা স্মল এম পাওয়া গেল না যাতে ওই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, তখন এফটাকে বলা হবে আনবাউন্ডেড ফাংশন। তাহলে ক্লিয়ার তোমাদের বাউন্ডেড, আনবাউন্ডেড, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড ফাংশন কি। এবার আমরা কিছু অঙ্ক করে নেব, বেসিক অঙ্ক একদম হবে আজকের ক্লাসে, নেক্সট ক্লাস থেকে স্ট্যান্ডার্ডটা বাড়বে অঙ্কের। অঙ্কটা দেখে নাও, দিয়েছে এফ এক্স ইকুয়াল টু 4x, ও 4x হবে না, 4 টু দি পাওয়ার x হবে। তাহলে এফ অফ লগ বেস 4x কত হবে? তাহলে এবার যখন এটার ভ্যালু লিখবো, এফ এক্স এ এক্স এর জায়গায় লগ এক্স বেস 4 হবে, তাহলে কি হলো লগ এক্স বেস 4। এটার ভ্যালু আমরা লগের প্রপার্টি থেকে বলতে পারবো যে এক্স হবে, অর্থাৎ বি উত্তর। ডাইরেক্ট প্রপার্টি ইউজ হচ্ছে লগের। পরে অঙ্ক দেখো, দিয়েছে এফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 9, তাহলে এফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু কত হবে? তাহলে এক্স এর জায়গায়, এখানে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 1 বসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 9, একদম বেসিক অঙ্ক। তাহলে 3x স্কোয়ার মাইনাস 12, বি উত্তর। পরে অঙ্কটা দেখো, এফ এক্স মাইনাস 1 ভ্যালু দিয়ে দিয়েছে 7x মাইনাস 5, তাহলে এফ এক্স এর ভ্যালু চেয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ধরে নিই, ধরো এক্স মাইনাস 1 ইকুয়াল টু টি, তাহলে এফ টি কত হবে? 7। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পাবো? টি প্লাস 1। তাহলে এই ইকুয়েশনে 7x মাইনাস 5-এ এক্স এর জায়গায় টি প্লাস 1 বসাবো, কত পেলাম? 70 প্লাস 7 মাইনাস এফ ইজ ইকুয়াল টু 70 প্লাস 2। তাহলে এফ টি মানে এফ এক্স হিসাবে আমরা লিখতে পারি 7x প্লাস 2, এটাই আমাদের উত্তর। তাহলে এ উত্তর। পরেরটা দেখো, দিয়েছে 2 ইন্টু এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 15 মাইনাস 4x। তাহলে এফ ওয়ান প্লাস এফ অফ মাইনাস 1 এর ভ্যালু কত? ফার্স্টে আমরা এক্স এর জায়গায় 1 বসালাম, তাহলে কত পেলাম? 2 of f of 1 plus 3 of f of minus 1 equal to 15 minus 4 equal to 11, একটা ইকুয়েশন পেলাম। পরে এবার x এর জায়গায় মাইনাস 1 বসাবো, যেহেতু আমার f of 1 আর f of minus 1 দুটো ভ্যালুই চাই, তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেলে আমরা সেটা ভ্যালুটা সলভ করতে পারবো। এটা কত পাবো? 2 of f minus 1 plus 3 of f1 equal to 15 plus 4 equal to 19। ঠিক আছে, এবার 1কে যদি 3 দিয়ে গুণ করে আর 2কে যদি 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দিই, তাহলে কত পাচ্ছি দেখো? 6 of f1 প্লাস 9 of f মাইনাস 1 ইকুয়াল টু 33। আর সেকেন্ডেরটায় 6 of f1 প্লাস 4 of f মাইনাস 1 ইকুয়াল টু 38, বিয়োগ করছি,
তাহলে 5 অফ f মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস 5, অর্থাৎ f অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস 1। f অফ 1 এর ভ্যালু কত পাবো? 11 প্লাস 3/2 অর্থাৎ 7। তাহলে যেটা চেয়েছে অ্যান্সার f অফ 1 প্লাস f অফ মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 7 ইকুয়াল টু 6 উত্তর, ডি উত্তর। পরে অঙ্ক দেখো, দিয়েছে 3 ইন্টু এফ এক্স প্লাস 2 ইন্টু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু একটা দিয়েছে ইকুয়েশন, এফ অফ জিরোর মান বের করতে বলেছে। এখন দেখো যদি এক্স এর জায়গায় আমরা 0 বসাই তাহলে বাঁ দিকটায় এফ অফ 0 পেয়ে যাবো, তার সাথে কিছু মাল্টিপ্লাই থাকবে, আর ডান দিকে একটা ভ্যালু পেয়ে যাবো, তাহলে সেটাই এফ অফ জিরোর মান হয়ে যাবে। তাহলে পুট এক্স ইকুয়াল টু 0, আমরা কি পাচ্ছি? 3 ইন্টু এফ অফ 0 প্লাস 2 ইন্টু এফ অফ 0 ইকুয়াল টু 5 অফ 0 মাইনাস 2 মাইনাস 10। তাহলে 5 ইন্টু এফ অফ 0 ইকুয়াল টু মাইনাস 10, অর্থাৎ এফ অফ 0 ইকুয়াল টু মাইনাস 2, অর্থাৎ বি উত্তর। পরিষ্কার। পরে অঙ্কটা দিয়েছে এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 3, এই ফাংশনটার সংজ্ঞার অঞ্চল অর্থাৎ কোন ডোমেনে ডিফাইন সেটা জানতে চেয়েছে, বা কোন এক্স এর ভ্যালুর জন্য ডিফাইন সেটা জানতে চেয়েছে। এবার ধরো কোনো একটা রুট ওভার আছে, এই ভেতরের ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, যাতে রুট ওভারের ভ্যালুটা একটা রিয়েল নাম্বার পাই, না হলে সেটা ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। অর্থাৎ এখানে এক্স প্লাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে হবে। তাহলে কি বোঝাচ্ছে? এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 3 হতে হবে, অর্থাৎ মাইনাস 3 এদিকে তোমার ক্লোজড হবে যেহেতু ইকুয়াল সাইন আছে, থেকে ইনফিনিটির মধ্যে যদি এক্স এর ভ্যালুটা থাকে তাহলেই এই ফাংশনটা ডিফাইন্ড হবে, অর্থাৎ ডি উত্তর, যে ক্লোজড ইন্টারভ্যালের মাইনাস 3 থেকে ইনফিনিটি এই ইন্টারভ্যালটার মধ্যে অবস্থিত। পরের অঙ্কটা দেখো, 2 ইন্টু এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স একটা ভ্যালু দিয়ে দিয়েছে, এফ অফ 2 এর মান চেয়েছে। এরকম একটা অঙ্ক আমরা আগেই করেছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, কমেন্টে উত্তর জানাবে। নেক্সট ক্লাস এই অঙ্কটা দিয়ে শুরু করা হবে, এই অঙ্কটা আলোচনার মাধ্যমেই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা ফাংশনের যোগ, ভাগ, গুণ, বিয়োগ এই 4টা অপারেশন করবো, আর তার রিলেটেড কিছু অঙ্ক করব। থ্যাংক ইউ।